ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। নির্বাচন তো ইতিমধ্যেই সারা দেশেই প্রভাব ফেলছে। নির্বাচনের বাকি আর মাত্র 18 দিন। ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে প্রচারণা শুরু হওয়ার পরে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। কখনো কোথাও কিছুটা শঙ্কা কাটছে, আবার শঙ্কা আসছে। তবে বহির্বিশ্বে এক ধরনের জোরালো তৎপরতা দেখা যাচ্ছে। এই জোরালো তৎপরতার মধ্যে আমরা যেটা দৃশ্যমান সেটি হলো ভারতের তৎপরতা, এবং একই সাথে হয়তোবা তেমন দৃশ্যমান না কিন্তু অনুভব করা যাচ্ছে সেটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এদের বেশ কিছু তৎপরতা অনুভব করা যাচ্ছে। এই জায়গাতে আসলে বাংলাদেশের নির্বাচন নিয়ে বরাবরের মতোই বরাবরই আন্তর্জাতিক বিশ্বের এক ধরনের আলোচনা ছিল। তবে গেল 3টি নির্বাচনে সেই আলোচনায় ভারত ছিল 80 ভাগ, আর ভারত যা বলতো সেটি ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র ও এক ধরনের মাত্রা দিয়ে মেনে নিত। এবার সেই জায়গাটি সেভাবে বোঝা যাচ্ছে না, এবং ভারতের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে যেমন বলা যেতে পারে যে হঠাৎ করেই দেখা গেল যে পরপর এক 3 মন্ত্রী, একজন শিক্ষা উপমন্ত্রী, আরেকজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, এবং এরপর সজীব ওয়াজেদ জয়, এরপর শেখ হাসিনা নিজেও একটি বার্তা দিলেন এবং এটি প্রকাশ্যে অনুষ্ঠান হলো। যদিও শেখ হাসিনার এই বার্তা নিয়ে যথেষ্ট সন্দেহরা প্রকাশ থাকে যে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন, সেই কথার মধ্যে ফোকাস পয়েন্ট কতটুকু ছিল। এই সব কিছু মিলিয়ে এক ধরনের পরিস্থিতি দেখা দিয়েছে। আমাদের আজকের বিষয় তাই নির্বাচনের বাকি 18 দিন ও বহির্বিশ্বের তৎপরতা। আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাকেও স্বাগত জানাচ্ছি। চারদিকে নির্বাচনের প্রচারণার ডামাডোল তো চলছে। আমরা শিরোনামগুলো দেখে তারপর আলোচনা শুরু করব। দুর্নীতি নির্মূল করে মানুষের নিরাপত্তা বাড়াতে হবে, তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে এটা ইনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। ভারতের সাথে চুক্তির অভিযোগ অস্বীকার বিএনপির। বেকার ভাতা নয়, যুবকদের কাজ দেবে জামায়াত, বললেন শফিকুর রহমান। বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে 15.5 বছরে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করব পেটের ভিতরে হাত ঢুকে ওই টাকা বের করে আনতে। ফ্যামিলি কার্ডে ভোট কেনার অভিযোগ নাহিদের। বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কেনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিএনপির তারকা প্রার্থীদের প্রচারণা তুঙ্গে। মাদক, সন্ত্রাস, চাঁদা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যখন নির্বাচন হবে ভোটের দিন, তখন আমরা পরিবেশটা সুন্দর এবং সুষ্ঠু চাই। সারা দেশে ভোটের মাঠ সরগরম। আমরা ধানের শীষে লোকেরা আপনাদের পাশে উঠতেও ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ। তোমরা খালি একদিন 1 মিনিট ভোটটা দিবেন, আমরা 5 বছর ওই আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ। দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের। নির্বাচনের দিন বিকেল 4:30টার মধ্যে প্রবাসীদের ব্যালট কেন্দ্রে পৌঁছাতে হবে। এবং চাঁদাবাজি ও দখল বাণিজ্যের দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা, জানিয়েছে গোয়েন্দা পুলিশ। নির্দেশদাতা বিদেশে অবস্থানরত সন্ত্রাসী দিলীপ। দর্শক শুনছিলেন শিরোনাম, আমরা আলোচনা শুরু করব। আমি একটু সাধারণভাবে হুমায়রা আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনাদের দলের যারা আছেন তারা একটি জোটে আছেন, সেইখান থেকে সার্জিস আলম তার প্রচারণা চালাচ্ছেন, নাহিদ ইসলাম প্রচারণা চালাচ্ছেন, আপনারাও কাজ করছেন, এবং আপনার নতুন দল, নির্বাচনও প্রথম, আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম বলে আমি আপনাদেরকে সেই দিকে নেব না। তবে এক ধরনের অভিজ্ঞতা তো আপনাদের হচ্ছে বা হওয়ার বাকিও রয়েছে। সেই সব কিছু মিলিয়ে আমি এনসিপির ক্ষেত্রে, বা এই যে আমরা যদি তরুণদের দলই বলি,
যে এতটা তরুণ দলের আগে আমরা কখনো দেখিনি। আমার জন্মের আগে হয়তো বা জাসদ ছিল, তো সেটি আমি দেখিনি। কিন্তু এই তরুণ দল হিসেবে আপনাদের কেমন মনে হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার এই বিষয়টিতে, বা সব কিছু মিলিয়ে কেমন মনে হচ্ছে? ধন্যবাদ শান্ত ভাই আপনাকে, আমার সহ-আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি যেটা বলছেন, রাজনীতিটা আমরা জন্মলগ্ন থেকে যেটা অবজার্ভ করেছি সেইটার অভিজ্ঞতাটা খুবই পীড়াদায়ক, কিন্তু ভোটের রাজনীতিতে আমরা নতুন, এটা আসলেই সত্যি। ক্ষমতা কেন্দ্রিক এনসিপির জন্মলগ্নর কথা বলছেন? ধরেন আমার যতটুকু বয়স, মানে তরুণ হিসেবে একজন তরুণদের দল হিসেবে আমাদের প্রত্যেকেরই জন্মলগ্ন থেকে যারা আমরা এই দলটা আসলে ধরেন নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের সকলের কথাই উল্লেখ করছি, যে ধরেন আমরা তো একটা তিক্ত অভিজ্ঞতার জীবন আমাদের এই রাজনীতি নিয়ে। সো ওইটা আমাদের প্রতিনিয়ত রাজনীতির নানান প্রেক্ষাপটের পরিবর্তনের সাথে সাথে অথবা ক্ষমতা কাঠামো ফ্যাসিজমের স্ট্যাবলিশমেন্টের কারণে বাংলাদেশের মানুষের কতটা ভোগান্তি হয়েছে, আর অথচ আমরা বহির্বিশ্বের অবস্থা কতটা ভালো সেটা পার্থক্য করে তো বুঝতেই পেরেছি। হ্যাঁ, তবে ভোটের রাজনীতিতে আমরা সত্যিই নতুন। ক্ষমতার রাজনীতিটা করার জন্য আমরা ততটা প্রস্তুত ছিলাম কি ছিলাম না সেটার চেয়ে বড় প্রশ্ন এখন হচ্ছে আমাদের যে দাবিটা, সেটা হচ্ছে আমরা একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই, যেই নির্বাচনের মাধ্যমে জনগণ নিজের যে ভোটাধিকার, যেটা গত অন্তত 3টা টার্মে অ্যাপ্লাই করতে পারে নাই, সেই নাগরিক অধিকারটা ফিরে পাবে। এখন ভোটের মাঠে তো নেমে গিয়েছি। আজকে আমাদের নির্বাচনী যে থিম সং সেটা লঞ্চ হইলো, হ্যাঁ ভোটের জন্য যে থিম সং সেটা লঞ্চ হইলো, মানুষের খুব সাড়া দেখতে পেলাম, এইটা খুবই একটা এক্সাইটমেন্টের মতো ব্যাপার। আমরা প্রচারণায় মাঠে মাঠে যাচ্ছি, মানুষ প্রচণ্ড আবেগের সাথে আমাদেরকে জড়িয়ে ধরছে, কথা বলছে। এই জিনিসটা আমরা জুলাই যাত্রায়ও দেখেছি, কিন্তু তখন তো ভোট চাইতে যাইনি। তো ভোট চাইতে যাওয়া আর মানুষের কথাগুলো, কষ্টের কথাগুলো শোনার যে অভিজ্ঞতা গত 1.5 বছরে, দুটার মধ্যে একটু পার্থক্য আছে। এখন আমরা মানুষের সমস্যাগুলোর কথা শুনতে পাচ্ছি এবং তারা কিভাবে পরিবর্তনটা চায় সেইটার সাথে আমাদের অবস্থান কি হলে আমরা তাদের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারবো সেইটা জানতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যেটা আসলে এই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। একটা ছোট উদাহরণ দিয়ে বলি, ধরেন গতকালকে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, টিমের বিষয়টা কি, ওনার প্রতি যে সহিংসতা দেখানো হয়েছে সেইটা তো উদ্দেশ্য প্রণোদিত। একই ঘটনা এই যে আপনি যেটা বলে ফেলেছেন যে ওপরতলা থেকে ডিম মারা, পানি মারা, ইট মারা, এই একই কাজটা কিন্তু শরীফ ওসমান হাদির সাথে করা হয়েছিল। ময়লা পানি মেরেছিল, শরীফ ওসমান হাদি কিন্তু তাদের জন্য দোয়া করেছে। একইভাবে আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমি যতটুকু চিনি এমনি শান্ত স্বভাবের, কিন্তু জনগণের সামনে তিনি বেশ কড়া বক্তব্য দেয়, জনগণ তাকে সেই হিসাবেই চিনে। আমি বেশ অবাক হয়েছি যে সে যে ময়লা পানিটা মানলো, সে কি দেখে মেরেছে নাকি না এটা ওই জায়গাতে প্রচারণা হচ্ছে, ওনারা মাইকে প্রচারণা করছেন, ওনারা ওখানে সমবেত আছেন, উনি তো আর ওখানে একা না যে অনাকাঙ্ক্ষিতভাবে একটা ডিম পড়ে গেল, তাই না? এটা উদ্দেশ্য প্রণোদিত। ওই একইভাবে তো হাদি ভাইয়ের গায়েও ময়লা পানি ছোড়া হয়েছিল, হাদি ভাইকে কিন্তু হত্যা করা হয়েছে। সেই হত্যার বিচারের জন্য যেই চার্জশিট সেইটাও এখনো ঠিকমতো গঠন হয় নাই। আমাদের কষ্ট লাগে। আবার সরকারের কাছ থেকে নানা রকম ময়লা পানির সাথে হত্যা, এটা কি খুব জোরালো কানেকশন হলো? এটা একটা অভিজ্ঞতার কথা আপনার সাথে শেয়ার করলাম। ধরেন হাদি ভাইয়ের প্রতি নির্দিষ্ট কোনো দল বা নির্দিষ্ট কোনো গোষ্ঠী যেই ঘৃণা প্রকাশ করেছে, সেই ঘৃণার সর্বোচ্চ পর্যায়েই তো তাকে হত্যা করা হয়েছে, তাই না? সেই হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হয় নাই। এই জন্য এই মুহূর্তে আমরা প্রচণ্ড একটা রিস্ক নিয়ে এই নির্বাচনী মাঠে আছি। আমাদের সাথে সমতা করা হচ্ছে না। নির্বাচন কমিশন প্রচণ্ড পক্ষপাত দুষ্ট, এই কথাটা আমরা প্রথম থেকে বলে এসেছি যে এই নির্বাচন কমিশনের যে গঠন সেইটা হয়েছে শেখ হাসিনার বানানো আইন দিয়ে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে শেখ হাসিনার বানানো আইন হয়েছে, কি হচ্ছে, আইনে কি ভুল আছে নাকি? অবশ্যই ভুল আছে, আইনে গলদ আছে, এবং সেটা প্রতি মুহূর্তে আমরা পয়েন্ট আউট করে বলেছি যে এই নির্বাচন কমিশনের সংস্কার হইতে হবে এবং একটা সুষ্ঠু নির্বাচন হইতে হইলে এই অন্তত পক্ষে পুলিশ প্রশাসনের সংস্কার হইতে হবে।
আমার পাশে একজন রাষ্ট্রবিজ্ঞানী বসে আছেন, উনি ভালো বলতে পারবেন। কারণ একটা সুষ্ঠু নির্বাচন অন্তত এই দুইটা কাঠামোর সংস্কার ছাড়া সম্ভব না। কিন্তু সেই সংস্কার, সব সংস্কারের এই আলোচনা হয়েছে, মুহূর্তে সম্ভবত এই সংস্কারের আলোচনাটা কি খুব বেশি প্রাসঙ্গিক হবে কিনা? গিয়েছে। তো যখন সেই সংস্কারটা আদৌ হয় নাই, তখন আমরা যা হবার তাই হচ্ছে। নির্বাচন কমিশনকে দেখছি প্রচন্ড পক্ষপাতমূলক আচরণ করছে, কারো কারো বিশেষ প্রেসক্রিপশনে। আপনার এই যে দ্বৈত নাগরিকদের জন্য, যেখানে সুপ্রিম কোর্টের অর্ডারে ক্লিয়ারলি বলা আছে যে একজন দ্বৈত নাগরিক শুধুমাত্র যদি অ্যাপ্লিকেশন সাবমিট করে যে তার দ্বৈত নাগরিকত্ব সে বাতিল করতে চায়, তাহলে শুধুমাত্র অ্যাপ্লিকেশন, মেয়ার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ নট সাফিশিয়েন্ট। এটা তো পরের বাক্যে আবার খণ্ডন করা আছে। কিন্তু না, আমি ওইটা পড়ছি, আপনি যেহেতু এটা বলছেন, ধরেন 2A তে, আমি এটা একটু পড়ি, আমাকে যদি সুযোগ দেন। আচ্ছা, এটাকে নিয়ে আমরা আলাদাভাবেই কথা বলবো। আমি কিন্তু ওই যে প্রেসক্রিপশনের কথাটা তাহলে বলে শেষ করি। কিন্তু কোনো একজনের বিশেষ নির্দেশনায়, কোনো একটা বিশেষ দলের একজন আইনজীবীর বিশেষ নির্দেশনা একটা এফিডেভিট নিল নির্বাচন কমিশন যে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করে আমাদের প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি। তার মানে তো সেইটা বলা মানে কি তার দ্বৈত নাগরিকত্ব বাতিল হয়ে গেছে? হয় নাই। কিন্তু নির্বাচন কমিশন যে এই প্রেসক্রিপশনে আমলে নিয়ে তাদের এই 22 জন বিএনপির এবং জামাত ইসলামেরও আছে দ্বৈত নাগরিক, তাদেরকে যে বৈধতা দিল, সেইটা তো অবশ্যই নির্বাচনী আইনের লঙ্ঘন, বাংলাদেশের বিদ্যমান সংবিধানের লঙ্ঘন। তাদেরকে এই প্রেসক্রিপশন অনুযায়ী আইনের বাইরে গিয়ে এই যে আয়োজন। আমি একটু জানতে চাই, আপনারা কি এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যেই এই ময়লা পানি ফেলার যে ঘটনাটা ঘটলো, ময়লা পানি না, পানি ফেলেছে, সেটা ময়লা না পরিষ্কার জানি না, ডিম ছুঁড়েছে এবং ইটও ছুঁড়েছে। আচ্ছা, এটা নিয়ে কি নির্বাচন কমিশনে কোনো অভিযোগ জানিয়েছেন, বা এটা কি আচরণবিধি লঙ্ঘনের কোনো জায়গায় পড়ে, বা এই হামলা যে কোনো ফৌজদারি হামলা যদি হয় তাহলে তো ফৌজদারি অপরাধী? এইটা যখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে উনি নির্বাচনী প্রচারণা করছিলেন, সেইটা আমরা আসলে প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন আইনগতভাবে, বলছি প্রশাসন আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার এবং তদন্ত করার চেষ্টা করছে। এখন এইটাও সত্যি যে ধরেন আমি যদি এটা স্পষ্ট প্রমাণ যদি আমি আগে জোগাড় না করি যে এইটা কোন দলের লোক করেছে, তাহলে তো আমি নির্বাচন কমিশনকে অভিযোগ জানাতে পারি না। এটা যে কোনো দলের সমর্থকও করতে পারে, সেটা ঠিক করে নাই। আমরা অভিযোগ জানানোর প্রক্রিয়ায় আছি। আর তবে মানুষের জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাটা বলেছে, আমি অবাক হয়েছি। তার কাছ থেকে এই আচরণটা হয়তো আমি আশাও করি নাই যে সে এত সহনশীল আচরণ করবে। তিনি বলেছেন, তার বক্তব্যগুলো তো এত সহনশীল হয় না, কিন্তু সে সহনশীল আচরণ করেছে। সে বলেছে যে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো। না, তিনি গতকালকে যেমন ভাবে বলেছেন আজকে সেটা পশিয়ে দিয়েছেন বক্তব্যে। সেটা অন্যদের বলেছে, ওই যারা ইট মেরেছে তাদের বলেন। মেজবাউল আজম সওদাগরের কাছে আসতে চাই, যেটি অ্যাডভোকেট হুমায়ুন আনুর প্রথমেই বলেছিলেন যে রাজনীতি নিয়ে তাদের তিক্ততার মধ্যে পড়তে হয়েছে। পৃথিবীর কোথায় তিক্ততা ছাড়া রাজনীতি? আর আদৌ ৩-৪ হাজার বছর আগের যে সক্রেটিস থেকে শুরু করে তারা তিক্ততা ছাড়া আসলে রাজনীতি হয় কিনা আমি জানি না, সেই জায়গাটি বলতে পারেন, আমি নাও বলতে পারেন। এটা আরেকটি বিষয় হলো যে নির্বাচনের যে পরিস্থিতি আপনি দেখছেন এখন পর্যন্ত, দেশের প্রেক্ষাপটে কেমন দেখছেন? আর এনসিপির যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোকে আপনি কতটা যৌক্তিকভাবে খণ্ডন করেন? জি, ধন্যবাদ। তিক্ততার ব্যাপারটা একটু বলতে চাই। দেখুন, আমরা যে গণতন্ত্রের কথা বলি, যে গণতন্ত্র হচ্ছে যে অ্যাচিভ করার একটা বিষয়, এটা সুনির্দিষ্ট কোনো মাত্রা নেই যে এটুকু করলে 100%। হ্যাঁ, এটা একটা বিষয়। তো এই যে তিক্ততার যে ব্যাপারটা, অর্থাৎ এটা কোথা থেকে আসে? এটা আসে যে প্রতিযোগিতার মাইন্ডসেট থেকে। আমরা যখন ক্ষমতার রাজনীতিতে যখন ইলেকশন হয়, ইলেকশনে দুইটা দল যখন প্রতিদ্বন্দ্বী হওয়ার ফলে তখন একটা দল আর একটা দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনার চেষ্টা করে, তার পলিসিগুলোকে ডাউনগ্রেডেড করার চেষ্টা করে। এই জায়গা থেকে তিক্ততাটা আসবে। আপনি যেমনটি বললেন যে তিক্ততা এটা থাকবে রাজনীতিতে, কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে আমরা যে পলিটিক্যাল কালচার নামে একটা কথা বলি, এই পলিটিক্যাল কালচারে উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রের পলিটিক্যাল কালচারটা হচ্ছে এই তিক্ততার ব্যাপারটা আপনার একটা ন্যূনতম ভদ্রতার পর্যায়ে আপনার থাকবে। আপনার সমালোচনাটার একটা ন্যূনতম ভদ্রতা বোধ, শালীনতা বোধের মধ্যে থাকতে হবে। এই শালীনতা বোধের যে কালচার, এইটা যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, তাহলে তখন তিক্ততাটা এখানে আর ম্যাটার করবে না। এটা স্বাভাবিক আলোচনার পর্যায়ে এটাকে রাখতে হবে।
এই হচ্ছে এখানে বিষয়টা। তো আমাদের দেশে আমরা একে তিক্ততা বলছি এই কারণে যে আমাদের যে দীর্ঘদিনের যে পলিটিক্যাল কালচার, একজন আরেকজনকে আক্রমণ করা, আন্ডার এস্টিমেট করা, জনসম্মুখে হেয় করা, এগুলোতে দীর্ঘদিনে আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি সেটাতে সবাই অভ্যস্ত। তো সেইটা থেকে আমরা এখনো বের হতে পারিনি। বের হতে না পারার কারণেই মানে এই ধরনের কথাগুলো আসে যে আমরা আসলে একটা তিক্ততা রাজনীতি, কিন্তু এটা আসলে উন্নত গণতান্ত্রিক ব্যবস্থায় আপনি যদি প্রবেশ করতে চান, গণতান্ত্রিক পলিটিক্যাল কালচারে যদি আপনি এনশিওর করতে চান, তাহলে এই জায়গাটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এবং পলিটিশিয়ানদের এই অভিযোগটা আপনার থাকবে যতদিন না পর্যন্ত আমরা উন্নত গণতান্ত্রিক কালচারের মধ্যে, সংস্কৃতির মধ্যে প্রবেশ করতে না পারছি। আর সেকেন্ড পয়েন্টটা আপনি যেটা বললেন, পয়েন্টটা বললাম যে অভিযোগগুলো অ্যাডভোকেট হুমায়রা করলেন এনসিপির ক্ষেত্রে, যে আপনি সামগ্রিকভাবে সেই অভিযোগ এবং এর পাশাপাশি সামগ্রিকভাবে নির্বাচনের যে কথাবার্তা সেখান থেকে কেমন মনে হচ্ছে আপনার? জি, আচ্ছা, এটাও হচ্ছে পলিটিক্যাল কালচারের সাথে সম্পৃক্ত। যেমন এই যে আপনি বললেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ময়লা পানি দেয়া হয়েছে, ডিম মারা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এটাও দীর্ঘদিনের প্র্যাকটিস। এই দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে এখনও মানে পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু বের হয়ে আসতে পারেনি। তো এটার জন্য এখন যেটা উচিত এই মুহূর্তে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের অধীনে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ব্যবস্থা সব কিছু তারা চালাচ্ছে। তো কোনো পলিটিক্যাল পার্টি কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটলে যে নির্বাচন কমিশন, এটা ঘটা কিন্তু স্বাভাবিক। মানে আপনি যদি নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে এই ঘটনাটি কিন্তু আমরা সাধারণভাবে যেটা একটু তদন্ত করে দেখা গেছে গণমাধ্যমের ক্ষেত্রে, গণমাধ্যম সেটি হলো যে যারা ফেলেছেন তারা বলতে চাচ্ছেন, তারা কি সত্য মিথ্যা তাদের কিন্তু তারা বলতে চাচ্ছেন যে এটি র্যান্ডম ওয়াইজ করা হয়েছে, তাকে উদ্দেশ্য করে ফেলা করা হয়নি। সেটি যদি হয় তাদের গরম পানি, ডিম, তারপরে ইট সবই র্যান্ডমলি পড়লো, অভিযোগটা আসতেই পারে, যারা করেছেন তাদের। এখন ব্যাপারটা হচ্ছে এটাকে আপনি মিনিমাইজ করবেন কি, এইটাকে আপনাকে সঠিক একটা তদন্ত করতে হবে। তদন্ত করে তারা কারোর প্রতি খুশি হয়ে বা কারোর প্রতি বেজার হয়ে করছে এটাও তারা আইদার তারা অনেক চালাক হয়তো বা এইভাবে এড়িয়ে গেছে, অথবা আসলেই মানে এই জায়গাতে আসলে আমাদের এখানে একটা পজিটিভ দিকও আছে। মানে আপনি দেখেন যে এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে তখন আপনি মিডিয়া বলেন, সাধারণ মানুষ বলেন, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এটাকে ঘৃণা করা হচ্ছে। এই ধরনের জিনিসগুলোর পিছনে কিন্তু গণমানুষের সমর্থন কিন্তু এখন নাই। সো দেখেন যারা পানিটা ফেলেছে তারাও কিন্তু এটাকে এখন বলার চেষ্টা করছে, না আমরা তাকে উদ্দেশ্য করে আমরা ফেলিনি। আমি এরকম একটা বিষয় একটু মানে স্পেসিফিক কথায় আসি, যেটি হলো যে আমরা দেখছি যে যদি প্রধান যে দলগুলোর মধ্যে 3-4টি দলের কথা বলি, তারা কিন্তু কথার বাকযুদ্ধ চলছে, একজন আরেকজনের কথা যুক্তি খণ্ডন করছেন। এটা হেলদি প্র্যাকটিস। আমরা এটিকে কোনো ধরনের করা যায় না। নির্বাচনের আগে তো এটিই হবে, একজন বলবে আমরা বিভিন্ন উন্নয়ন করব। সেই জায়গা দিয়ে এখন পর্যন্ত যে দলগুলোর শীর্ষ নেতাদের আচরণ এবং তাদের কথাবার্তায় কেমন মনে হয়েছে, যে ডেমোক্রেটিক প্রসেসে এগোচ্ছে কিনা? আচ্ছা, প্রথম দিনের নির্বাচনী প্রচারণা থেকে যদি আপনি শুরু করেন, আমার কাছে আমি একটু বিশ্লেষণ করে দেখলাম, আজকে সারাদিন এটা নিয়ে একটু চিন্তা করছিলাম নিজেই, যে প্রথম দিনে একটু আক্রমণাত্মক ছিল আর কি, মানে একজন আরেকজনকে, দুই জোটের প্রার্থীরা। কিন্তু সেকেন্ড দিন থেকে, শীর্ষ পর্যায় থেকে যদি চিন্তা করেন, সেকেন্ড দিক থেকে কিন্তু তাদের আলোচনা সমালোচনাটা পলিসি কেন্দ্রিক, প্রত্যেকের রাজনীতি শুরু করেছে, প্রত্যেকের রাজনীতি শুরু করেছে। এবং আমার ধারণা এখানে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল এখন বুঝতে পারছে যে আসলে এই জিনিসগুলো মানুষ এখন আর পছন্দ করে না। এই যে একে অপরকে আক্রমণ করা, এইভাবে আন্ডার এস্টিমেট করা, ছোট করা, এটা কিন্তু কেউ পছন্দ করছে না এখন। তারপরের দিন থেকে আপনি খেয়াল করবেন কিন্তু শীর্ষ নেতৃত্ব কিন্তু এখন যার যার নির্বাচনী ইশতেহার এবং যার যার পলিসি এবং সমালোচনা যেটুকু হচ্ছে পলিসি কেন্দ্রিক সমালোচনা, তো এটিকে কিন্তু পজিটিভলি আপনাকে নিতে হবে। অর্থাৎ মানে উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে ঠিক যেভাবে এটি হেলদি প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিসটা যত বেশি চলবে তত আপনার রাজনীতিতে আপনার ভালোর দিকে যাবে। তো এখন আপনাকে এটাকে আপনি একদিনে যদি সব কিছু চান যে সব কিছু ভালো হয়ে গেল, এটা বোধহয় লজিক্যাল হবে না। আপনাকে দেখতে হবে যে এক্সিস্টিং পলিটিক্যাল কালচারে আমাদের দীর্ঘদিন থেকে যে দুইটা পলিটিক্যাল পার্টির মধ্যে যে কনফ্রন্টেশনটা ছিল আগে, মেজর ইডিওলজিক্যাল কনফ্রন্টেশন ছিল ওখানে, কীরকম যে এক দল ক্ষমতায় আসলে আর এক দল মনে করতো যে আমরা শেষ, আমরা নিশ্চিহ্ন হয়ে যাব,
বাংলার মাটি থেকে। বা একদম আপনি দেখেন- ক্ষমতায় আসলে সে মনে করতো যে আরেক দলকে আমরা শেষ করে দেব। শেষ করে দেব, এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু এই মুহূর্তে নাই। আপনি একটু মেজর খেয়াল আমি করে একটু দেখবেন। হুমায়ুনের কাছে আসতে চাই, আপনাদের এনসিপি থেকে টোটাল কতজন প্রার্থী? 30 জন। আর এখানে নারী প্রার্থী দুজন। দুজন। আমরা সামগ্রিকভাবে দেখলাম যে এবার নারী প্রার্থী সব দলের মিলিয়েই খুব কম এসেছে। আপনারা নিজেদের দলের অ্যাসেসমেন্ট থেকে কেমন ভাবছেন? অবশ্যই আপনার প্রার্থী জিতবে এটা বলবেন, কিন্তু সেই জায়গা থেকে আপনারা কোন কোন জায়গায় মনে করেন যে আপনাদের আরও বেশি কাজ করতে হবে, বা কোথায় কোথায় আপনারা খুব আশাবাদী যে এই জায়গাতে আমাদের প্রার্থীও শক্তিশালী এবং সেখানকার জনমতও আমাদের কাছ থেকে খুব শক্তিশালী? আচ্ছা, এইটার পাশাপাশি সবগুলো যে বিশ্লেষণ করতে হবে তা না, না, কোনো অসুবিধা অন্তত নাই। 8-10 এটা জনের তো আমাকে ব্যাপারে বলতেই হবে। ধরেন এটার পাশাপাশি আমি আপনি যেই কথাটা জানতে চেয়েছিলেন দ্বৈত নাগরিকত্বর বিষয়ে যে একটা অল্টারনেটিভ আছে কিনা, সেইটা নিয়ে আমি একটু পড়ালেখা করার সুযোগ পেয়েছি, যেহেতু আইন সংবিধান, তো পড়ালেখাটা তো করতেই হয়। তো যেটা আমি জানতে পেরেছি, দেখেন আমি একটু পড়ি, হ্যাঁ। সংবিধানের এইখানে আর্টিকেল 66-এ বলা আছে, 662C-তে, যে কেউ যদি বিদেশি রাষ্ট্রের সিটিজেনশিপ গ্রহণ করে তাহলে সে নির্বাচনের জন্য বৈধতা তার হবে না। আবার পরবর্তীতে 2A-তে, এই 66-এর আন্ডারে 2A-তে বলা আছে যে উপরে ওই 2C-তে যাই বলা থাকুক না কেন, কোনো বাংলাদেশি নাগরিক যদি বাংলাদেশে জন্মসূত্রে যদি কেউ বাংলাদেশি হয়, উনার যদি দ্বৈত নাগরিকত্ব থাকে, একে বলা আছে 2A এর সাবসেকশন 1-এ বলা আছে, ইন কেস অফ ডুয়াল সিটিজেনশিপ, কমা, যদি দ্বৈত নাগরিকত্ব থাকে সেক্ষেত্রে গিভস আপ দ্য ফরেন সিটিজেনশিপ, শুধুমাত্র সেই ক্ষেত্রে যদি ফরেন সিটিজেনশিপ ছেড়ে দেয়। অর, এইটাকে মানুষ ভুল ব্যাখ্যা করছে। অর বলে তারপর 2A সাবসেকশন 2-তে বলা আছে ইন আদার কেসেস। ইন আদার কেসেস মানে যে ক্ষেত্রে ডুয়াল সিটিজেনশিপ নাই সেক্ষেত্রে, কমা, এগেইন এক্সেপ্টস দ্য সিটিজেনশিপ অফ বাংলাদেশ। অন্যান্য ক্ষেত্রে, যেই সব ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব নাই, সেই সব ক্ষেত্রে সে যদি পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে, তবে এক্ষেত্রে ওই যে 2C-তে যেটা বলা আছে, 66(2)(c)-তে যেটা বলা আছে যে তার দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা বাতিল হবে না, যদি এই দুটো শর্ত পূরণ হয়। এক হচ্ছে দ্বৈত নাগরিকত্ব সে যদি ত্যাগ করে, আর আরেকটা হচ্ছে এইটা ছাড়া দ্বৈত নাগরিকত্বের বাইরে অন্যান্য শর্তের ক্ষেত্রে সে যদি পুনরায় বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করে। কোথাও বলা নাই যে শুধু নাগরিকত্ব গ্রহণ করলে। এই ইস্যুতে নির্বাচনে অবৈধ ঘোষণা করা হয়, তাহলে কতজন প্রার্থী এখন অবৈধ হয়ে যাবে? মোটামুটি অ্যাপ্রক্সিমেট এই হিসাবটা কত করছেন, কতজন আনুমানিক? আমার কাছে যে হিসাব আছে, আমি নাম জানতে চাচ্ছি না, দুই দলের বা তিন দলের 30 জনের মতো তো হবেই। আমি কার কতজন, 30 জন মোটামুটি ভাইটাল অবস্থানে, তাই না? হ্যাঁ, এবং ঋণ খেলাপি আছে 45 জন। আচ্ছা, হ্যাঁ, এবং আমার কাছে আরো কষ্ট লাগে কি জানেন, ধরেন এত বড় বড় রাজনৈতিক দলগুলো, আমরা না নতুন, আমরা পরিণত না, আমাদের সাংগঠনিক কাঠামো স্ট্রং না, আমাদের কত কথা শুনতে হচ্ছে। আপনারা কেন, আপনারা তো ঋণ খেলাপি না আপাতত। আমাদের তো ঋণ নেই, আমরা ঋণ চাইতে গেলেও দিবে না, দুর্নীতি নাই। আমরা একটা মজার কথা শুনি, সেটা হলো সুযোগের অভাবে চরিত্রবান। আমি জানি না, আপনারা তো সুযোগই পাননি এখনো। কাজেই আমরা ঋণের যে ব্যাপারটা, ধরেন আমাদের দলে আমরা যখন প্রার্থী ঘোষণা করার আগে যে আমরা 1500 মানুষ আমাদেরকে সিভি জমা দিয়েছে না, এই 1500 মানুষের মধ্যে তো অনেকে আছে অনেক বেশি পরিণত, অনেক বেশি সোশ্যালি স্ট্যাবলিশ পারসনস, তাই না? তাদেরও তো সুযোগ ছিল ঋণ নেওয়ার। আমরা তো যাচাই করেছি যে কারা ভালো মানুষ, কারা ভালো মানুষ না, এবং কাদের সাথে আমাদের আদর্শিক মিল আছে। আমরা একটা নারীর বিষয়ে যে প্রশ্নটা করেছেন, আমি আসতেছি, আমরা ছোট্ট বিরতিতে যাব। আমি দুটো বিষয়ে আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে বলে যাই। সেটি হলো যে এই যে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের কথা বললেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা রেজিমে আমাদের এই দ্বৈত নাগরিকত্ব হওয়ার একটা প্রবণতা ছিল। সেটি ভাইস ভার্সার সরকারি দল বিরোধী দল সবাই মিলেই হতো, কারণ এক ধরনের হতাশার জায়গা থেকে। আর ঋণ খেলাপির বিষয়টা আপনি তো ঠক বাস্তে গা উজাড় করার মতো অবস্থা। সেই জায়গা থেকে এখনকার যে পরিস্থিতি, এই নির্বাচনে আগেকারগুলোর তুলনায় কতটা সামঞ্জস্যপূর্ণ, এই জায়গাটা জানতে চাইব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণ পরে।
আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারা। যে কথাটি মেজবাল হোসেন সওদাগর অ্যাডভোকেট হুমায়ুন নূর বলছিলেন যে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব, এবং তিনি একটি হিসাব দিলেন যে ঋণ খেলাপি ৪৫ জনের মতো আর ৩০ জন তো দ্বৈত নাগরিক, এবং বলতে গেলে প্রধান দলগুলোর ভাইটাল রোলেই আছে। এই জায়গাটিকে আপনি মানে অন্য নির্বাচন গেল 3টি নির্বাচনের জায়গায় আপনি সামঞ্জস্যপূর্ণ কতটা দেখতে পারেন, মানে ক্ষমা সুন্দর দৃষ্টির জায়গাটা নেওয়া যায়? 3টি নির্বাচন আপনি বলছেন, ওইটার সাথে তুলনা করতে বলছি না, বরঞ্চ গত 3টি নির্বাচনে যেমন যদি 2018-তে তো বিএনপি গিয়েছিল, অর্থাৎ দুই দল গিয়ে বিএনপির কি পরিস্থিতি হয়েছে, সেখানে তো ডিম আর পানি মারেনি, সেখানে অনেক মানুষ মারাই গিয়েছে, মামলা হয়েছে। সেই জায়গা থেকে তো আমরা এখনকার পরিস্থিতি অনেকটা বিবেচনা করতে পারি, কিন্তু এই শেষ পর্যন্ত আপনি কি সব ঋণ খেলাপি করা যাইতো কিনা, মানে আমরা কি ওই পরিস্থিতিতে আছি কিনা, না আর একটু সময় লাগবে আমাদের আস্তে আস্তে? সত্যি কথা বলতে কি যে এবার বিশেষ করে জুলাই বিপ্লবের পরে এই সমস্ত বিষয়ে কিন্তু মানুষের একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে এই ধরনের এক্সপেকটেশন এখনো আছে, সেই জায়গার কারণে কিন্তু কমে এসেছে। রাইট, কমে এসেছে, এটা যেমন ঠিক, কমে এসেছে এটা যেমন ঠিক, পাশাপাশি নির্বাচন কমিশন কিন্তু এখানে খুব বোল্ড ডিসিশন নিতে পেরেছে, এটা আমি মনে করি না। বোল্ড ডিসিশন নিতে যে পারে নাই এটা একজন নির্বাচন কমিশনার নিজেই স্বীকার করেছে। তিনি বলেছেন যে অনেক অনেক মনে কষ্ট নিয়ে প্রার্থীতা বৈধ ঘোষণা করতে হলে, হ্যাঁ, এই কথাটা তিনি বলেছেন। অর্থাৎ মানুষের এক্সপেকটেশন অনুযায়ী নির্বাচন কমিশন এখানে বোল্ড ডিসিশন নিতে পারেনি। তবে ডেফিনেটলি সোসাইটিতে ঋণ খেলাপিদের বিষয়ে এবং এই দ্বৈত নাগরিকত্ব ইত্যাদি ইত্যাদি বিষয়ে যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, যেটা অনেক ধরনের, এটা নিয়ে অনেক ধরনের প্রেসার গ্রুপ তৈরি হয়েছে। মানুষ এই যে আমরা এগুলো বিষয় নিয়ে এখন আলোচনা করছি, না, এটা তো কোনো পরিবেশ ছিল না, কখনোই না, এটা কখনোই কোনো পরিবেশ ছিল না। তো এইসব কারণে আপনি এখানে আশাবাদী হতে পারেন। তবে সবচেয়ে ভালো হতো যদি নির্বাচন কমিশন এই সিচুয়েশনে, এত জনসমর্থন, পলিটিক্যাল পার্টিগুলোরও এই বিষয় নিয়ে যে খুব বড় ধরনের আপত্তি ছিল এমনও না, তো নির্বাচন কমিশন ইচ্ছে করলে এটাতে খুব বোল্ড ডিসিশন নিতে, ঋণ খেলাপির বিষয়টা বিশেষ করে। কারণ শুনেন, একটা জিনিস হচ্ছে কি, মানে পলিটিক্যাল পার্টিগুলো এখানে একমত না হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রার্থীর কিন্তু কোনো অভাব নেই এই মুহূর্তে। আপনি দেখছেন যে একটা এলাকায় প্রার্থীর অভাব নাই, কিন্তু মানে বিএনপি বলেন, জামাত বলেন, হ্যাঁ, মানে বড় বড় দুইটা দল, দুইটা জোট যদি বলেন, কোনো আসনেই প্রার্থীর কোনো অভাব নেই। তো সেক্ষেত্রে এখানে যারা ঋণ খেলাপি আছে তারা তাদের ব্যক্তিগত প্রভাব এটা যেভাবে হোক বিস্তার করে দলকে কনভিন্স করে তারা এই পর্যায়টাতে আসতে পেরেছে। নির্বাচন কমিশনের উচিত ছিল আরও শক্ত হওয়া এই বিষয়টাতে, বিশেষ করে জুলাই পরবর্তী যে বাংলাদেশ, সেটা কিন্তু এটাই দাবি করে। কারণ ভালো মানুষের অভাব নেই দেশে, অনেক ভালো মানুষ আছে, মানে ঋণ খেলাপিদেরকে খুবই জঘন্যভাবে মানুষ বিচার করে। তারা মানুষ মনে করে যে তারা এই দেশের লুটেরা। অনেকে আধুনিক অর্থনীতিতে বলে ঋণ খেলাপি হলো দুর্নীতির সবচেয়ে জটিল প্রক্রিয়া। এবং আপনি ঋণ খেলাপি বলতে কি, তাদের ঋণের পরিমাণটা আপনি দেখেন ১,৫০০ কোটি, হ্যাঁ, আপনি দেখেন, আপনি পিলে চমকে যাবে আপনার, এরকম একটা অবস্থা। এত টাকা, এই টাকাটা সে কীভাবে নিয়েছে, কোথায় ইনভেস্ট করেছে, কোনো কিছুর কোনো ইয়ত্তা আপনি পাবেন না। সো যার ফলে আমরা মাঝে মাঝে দেখি যে 1.5 লাখ 2 লাখ টাকার ক্রেডিট কার্ডের ঋণ খেলাপিকে ধরে নিয়ে যায়, কিন্তু 1,৫০০ কোটি টাকার ঋণ খেলাপিকে একজন যারা ওই গ্রামীণ ব্যাংক থেকে লোন নেয় ক্ষুদ্র ঋণ, তাদের অবস্থা জিজ্ঞেস করেন। যারা গ্রামের গঞ্জে থাকে সমিতির লোন নেয়, তাদের অবস্থাটা খোঁজ নেন। আমরা যারা আমানতকারী, আমাদের টাকা এখন ব্যাংক থেকে তুলতে পারি না। আমি নিজে আমার টাকা নির্বাচনে যখন আমাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে, তখন তো খরচ লাগবে, আমার তো আর অবৈধ কামাই নাই, আমার এফডিআর ভাঙতে হবে। আপনি নির্বাচন করছেন নাকি? না, করছি না। আমার দল থেকে প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর তো কাজ শুরু করেছিলাম, তারপর তো আর চূড়ান্ত মনোনয়ন জোটের কারণে হয় নাই। তখন নিজের টাকাটাই নিজে ভাঙতে পারি নাই। বুঝেন অবস্থাটা? আপনারা যে জোটে আছেন, সেই জোটের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী, এবং জামাত ইসলামীকে নিয়ে জামাত ইসলামী যতবার না ক্ষমতায় আসছে তার চেয়েও বেশি আলোচনায় আছে। জামাত ইসলামী যখন নিষিদ্ধ থাকে তখনও আলোচনায় থাকে, তখন আওয়ামী লীগ আলোচনা করে জামাত ইসলামীকে নিয়ে। যখন জামাত ইসলামী প্রকাশ্যে থাকে তখন তো জামাত ইসলামী যেমন নিজেকে নিয়ে আলোচনা করে, সব জায়গার থেকে তাকে নিয়ে আলোচনা হয়। তো এই জামাত ইসলামী তো নারী একজনও মনে হয় দেয়নি, তাদের একজন প্রার্থীও নাই নারী প্রার্থী।
এটির সাথে আমি যোগ করব যে জুলাই সনদের মধ্যে কতজন নারী প্রার্থী দেওয়ার কথা? 5%, 5%। at least 5%। তো সেই ক্ষেত্রে আপনাদের জোটের প্রধান আপনারাও কি জুলাই সনদ মেনে প্রার্থী দিচ্ছেন কিনা? আচ্ছা, এই প্রশ্নটা কিছুক্ষণ আগে যেটা করেছিলেন এখনো সেটা একই। ধরেন আমাদের 30 জনের মধ্যে 2 জন, তো আমাদের যে 5%-এর ক্রাইটেরিয়া সেটা উই আর অ্যাবভ দ্যাট পার্সেন্টেজ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, একমাত্র মনে হয় আমরাই সেই দল যারা ক্রাইটেরিয়াটা ফুলফিল করেছি। এটা কি সচেতনভাবে হয়েছে নাকি র্যান্ডম? আমরা আরো বেশি দিতে পারলে আসলে খুশি হইতাম। হ্যাঁ, কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পেলাম যে বড় বড় 2টা রাজনৈতিক দল, বিএনপির যেই 9-10 জন নারী প্রার্থী আছে তারা সবাই, এটা বিএনপিরই একজন নেত্রী নীলুফার চৌধুরী মনি আপা, উনারই বক্তব্য যে যারা নাকি মনোনয়ন পেয়েছে তারা নাকি স্বামী আর বাবা কোটায় মনোনয়ন পেয়েছে। আমি সত্যতা উনারাই ভালো বলতে পারবেন, ওনাদের দলের ইতিহাস। কারা স্বামী আর বাবা কোটায় পেলেন? বিএনপির যেই জোটের মধ্যে নারীদের যে 10 জন নারী মনোনয়ন পেয়েছে তাদের কথা উনাদের দলেরই নীলুফার মনি আপা বলেছে যে স্বামী আর বাবার কোটায় ওনারা মনোনয়ন পেয়েছে ওই নারীরা, উনি নিজে মনোনয়ন পাননি। আবার দেখেন রুবিন ফারহানাও মনোনয়ন পায়নি দল থেকে। আবার দেখেন জামাত থেকে কোনো নারীই নাই। এটা নিয়ে যখন প্রশ্ন করলাম, ওনাদের দলে কি যোগ্য প্রার্থী নেই? এটা নিয়ে যখন প্রশ্ন করলাম, ওনারা বললো ওনাদের দলে নাকি 43% নারী আছে এবং তারা স্থানীয় নির্বাচন করেছে, উপজেলা নির্বাচন করেছে, তারা নাকি অনেক নারী সেখানে জিতে এসছে এবং একটা নাম্বারও বললো, আমার ঠিক স্পেসিফিক নাম্বারটা মনে নেই। কিন্তু জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ওনারা ওনাদের নারীদেরকে নির্বাচনী প্রার্থী হিসেবে এখনো প্রিপেয়ার করে নাই, ভবিষ্যতে তারা তাদের নির্বাচনী প্রার্থী হিসেবে নারীদেরকে সামনে আনবেন। আমার কাছে যেটা কষ্ট লেগেছে সেটা হচ্ছে ওনাদের যে দলীয় প্রচারণার কাজটা সেটা সবচেয়ে বেশি নারীরাই করছেন এবং ভালোভাবে করছেন, যেইটা বিএনপি এতটাই এই প্রচারণাটাকে এতটাই ভয়ে, মানে বিএনপির যেই নেতাকর্মীরা আছে তারা এই নারীদের ঘরে ঘরে গিয়ে প্রচারণাটাকে তারা একটা আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছে। এমনই অবস্থা যে এটাকে প্রতিহত করার জন্য, জামাতের নারীদেরকে ভয় দেখানোর জন্য তারা একটা বাসায় জামাতের নারীরা গিয়েছে এবং ওই বাসার যেই বাসিন্দা ওনার বক্তব্য হচ্ছে ওনার ওয়াইফের কাছে মোবাইল নাম্বার এবং ভোটার আইডি কার্ড চেয়েছে এবং তার প্রেক্ষিতে 4 জন নারীকে উনি বাসায় আটকে তালাবদ্ধ করে রেখেছেন। তখন ওই নারীরা দলের অন্য লোকদেরকে খবর দিলে তারা আসে, দরজা ধাক্কাধাক্কি হয়, এরপরে এলাকার বিএনপি নেতাকর্মী এবং জামাত কর্মীরা মারামারি ধাক্কাধাক্কি করে। অপরাধটা হচ্ছে যে ওনার বাসায় গিয়ে কেন ওনার ওয়াইফের এনআইডির বা ওনাদের পরিবারের যেটা ব্যক্তিগত তথ্য এনআইডি আর মোবাইল নাম্বার চাবে, এটা হচ্ছে অপরাধ। আচ্ছা, এইটা নির্বাচনী আচরণবিধির যদি লঙ্ঘন হয়ে থাকে তাহলে নিয়ম কি? ওই এলাকার নির্বাচনী যে প্রার্থী, সেই প্রার্থীর বিরুদ্ধে আপনি নির্বাচন কমিশনে অভিযোগ দিবেন। এটা তো কোনো ক্রিমিনাল অফেন্স না। এটার ব্যাখ্যায় আমি আসছি, এটা ভুল ঠিক, কিন্তু আপনি যদি কাউকে তালাবদ্ধ করে রাখেন এবং তাকে বন্দী করে রাখেন, সেটা তো একটা ক্রিমিনাল অফেন্স। আপনি একটা দলের প্রার্থী, আপনি যদি আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢোকেন তাহলে তো আপনি প্রথমে আপনার দরজায় ট্রেসপাসিং করেছেন, এটা তো আইনত দণ্ডনীয়। 100% দরজায় বেল দিয়ে আপনার পারমিশন ছাড়া আপনার ঘরে ঢোকা কি সম্ভব? এটা কোনোদিন সম্ভব? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি এটা, কিন্তু আমরা শুধু এটা না, আরো কয়েকটা ঘটনা, আমরা যেহেতু এখন অ্যালায়েন্স করেছি একসাথে, আমাদের বিভিন্ন জায়গায় প্রচারণায় যেতে হচ্ছে, তো আমরা তখন আরো ঢাকা এবং ঢাকার বাইরে আরো অনেক জায়গায় আমার কাছে স্পেসিফিক নিউজ রেফারেন্স আছে যে আমাদের এই নারীদের প্রতি সহিংসতা প্রকাশ করা হচ্ছে। এই নারীদের সাথে তো আজকে আমাদেরও হাঁটতে হচ্ছে নির্বাচনী প্রচারণার কাজে। আমার নিরাপত্তাটা কোথায়? আমি তো কোনো অবস্থাতে, আমি জামাত বিএনপি বাদ, মানে জামাত এনসিপি বাদ দেন, বিএনপির কোনো নারী কর্মী কোনো জায়গায় প্রচারণার কাজে গিয়ে সহিংসতার শিকার হবে, সেটা রাত 2টা বাজেও যদি হয়, আমি তো কোনোভাবে এটা একজন নারী হিসেবে সমর্থন করব না, সেও আমার বোন। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা আসলে ওভারনাইট কিভাবে দেশ এত সুন্দর মানে ফুল বাগান হয়ে যাবে আমি জানি না, কিন্তু এটা হওয়া উচিত না, এটা অবশ্যই, মানে যেটি নারীরা, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম যে জামাত ইসলামী নারী প্রার্থী দিল কিনা, আপনি আমাকে এই ব্যাখ্যাটি দেন। যে জুলাই সনদ নিয়ে তা এত আলোচনা হলো, সেই জায়গার থেকে দলগুলো তাদের নারী প্রার্থীর জায়গাতে, এনসিপি বলেছে তারা তাদের জায়গায় ঠিক আছে, জামাত ইসলামীও এভাবে করেনি, সম্ভবত বিএনপিও সেই জায়গাতে এগোয়নি। এখানকার মূল কারণটা আপনাকে বুঝতে হবে। আপনি পুরো জিনিসটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি কিছু জিনিস এখানে পাবেন। অর্থাৎ ইলেকশন যে বিষয়টা, ইলেকশনে কম্পিট করার যে বিষয়টা, এই বিষয়টা
ন্যাশনাল ইলেকশন, যেটা ন্যাশনাল ইলেকশন, মানে যেটা ল মেকার। হ্যাঁ, যখন একজন প্রার্থীকে আপনি একটা কনস্টিটিউয়েন্সিতে দাঁড় করান, তখন তার কিন্তু লোকাল লোকজনের সাথে একটা কমিউনিকেশন ব্যাপার থাকে, এটা নেটওয়ার্কিং ব্যাপার থাকে, সে দীর্ঘদিন থেকে সেখানকার বাড়ি কিনা, হ্যাঁ, তাই সে স্থায়ী বাসিন্দা কিনা, অনেকগুলো এগুলো ব্যাপার বিষয়। থাকে। এবং রাজনৈতিক দলগুলো অবশ্যই এখানে চিন্তা করবে যে একটা প্রার্থীকে কোনো জায়গা থেকে, কোনো কনস্টিটিউশন থেকে প্রার্থী বানানোর পরে তার জিতে আসার সম্ভাবনাকে প্র্যাগম্যাটিক চিন্তা করবে প্রত্যেকটা রাজনৈতিক দল। এটা হচ্ছে একটা পয়েন্ট। এই পয়েন্টের আলোকে এখন যদি আপনি দেখেন, তাহলে বিএনপি এবং জামাত দুইটা দলেই কিন্তু নারীদেরকে রাজনীতিতে প্রমোট করে সামনে নিয়ে আসার জন্য যে পূর্ব প্রস্তুতি, দলের মধ্যে যে ইন্টারনাল যে আপনার মেকানিজম, সেই মেকানিজমটা উভয় দলেই কিন্তু মোস্টলি উইক। আমরা বিএনপির তো উইক হওয়ার কথা না, কারণ বিএনপির তো ছাত্র সংগঠন থেকে আসিফ আশরাফি পাপিয়া বের হয়েছে, আমরা নীলুফার চৌধুরী মনিকে বের হয়েছে, শাম্মী আক্তার বের হয়েছে, রেহানা আক্তার রানু বের হয়েছে, তারা এর আগেও এমপি হয়েছে। মানে আমি কয়েকজনের নাম বললাম, এদেরকেই দিতে হবে তা না, ছাত্র দলের অনেক নেতৃত্ব। হ্যাঁ, এটা যেটুকু হয়েছে, এটুকু যতটুকু আমাদের প্রয়োজন, সেই প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। আপনি এখানে দেখবেন যে নারীদের বিষয়ে মেকানিজমটা কি, যেমন ধরেন যে কত পার্সেন্ট নারী নেতৃত্ব থাকতে হবে, দলগুলোর ইন্টারনাল ব্যাপারটা তো আগে দেখবেন। জুলাই সনদে না হয় বললাম যে 5% আমাকে দিতে হবে, তারা কখনোই ইন্টারনাল কোনো দলই আরপিওতে বলা আছে 33%, এবং সেটা নাকি অনেক দিন পর যে বাস্তবায়ন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যতদিন আপনার পলিটিক্যাল পার্টিগুলোর এই নারী নেতৃত্বকে প্রমোট করার জন্য ইন্টারনাল মেকানিজম যতদিন তৈরি হবে না, ততদিন পর্যন্ত শুধু নির্বাচনে এত পার্সেন্ট প্রার্থী দিতে হবে এই কথা বলে আপনি ফলাফল পাবেন না। কেন? কারণ যখন প্রার্থী দিবে, তখন যখন ভোটের মাঠে জিতে আসার প্রশ্নটা যখন দেখা দিবে, তখন তারা দেখবে যে এরকম জিতে আসার মতো নারী প্রার্থী তো আমাদের নাই। বুঝতে পেরেছি। শুধু দলীয় কর্মী থাকলেই হবে। আমরা একটু বিভিন্ন শীর্ষ নেতারা যে বক্তব্যগুলো রাখছেন সেগুলো নিয়ে একটু কথা বলবো, কিন্তু আন্তর্জাতিক বিশ্বে আমাদের নির্বাচনটি এক ধরনের প্রভাব রেখেছে, এটি নিয়ে আলোচনায় যাব। মিলিয়ে বলেই যে একটা অদ্ভুত ব্যাপার হলো যে বাংলাদেশের ক্রিকেট নিয়েও বাংলাদেশ এক ধরনের রাজনীতির মধ্যে খেলতে হচ্ছে, এবং সেখানে পাকিস্তান ছাড়া আর কেউ বাংলাদেশের পাশে নেই। এবং ভারতের নাজাম শেঠি, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের, তিনি বলেছেন যে ভারতের পক্ষপাতিত্ব থেকে আইসিসির এমন সিদ্ধান্ত, এটি নিয়ে তো আছেই। আরেকটি বিষয়ে বলি, সেটি হলো হর্ষবর্ধন শ্রিংলা, এখানে তিনি ছিলেন। নির্বাচনে অনিয়ম হলেই জামাত ক্ষমতায় আসবে, তিনি এই কথাটি বলেছেন। যে অর্থাৎ মানে এই জিনিসটা হলো এরকম যে আপনি কি এখনও আগের মতো চুরি করেন, বাক্যটি কিন্তু এইভাবে বলেছেন তিনি, যে আপনি চোর আর কি, নির্বাচনে অনিয়ম হলেই জামাত ক্ষমতায় আসবে। এর আগে আমরা সুষমা স্বরাজকে চলে আসতে দেখেছি, নির্বাচনে করতে দেখেছি। আরেকটি বিষয় হলো যে ভারতের সঙ্গে চুক্তি করেছে জামাত, এক ধরনের অভিযোগ করেছিল, সেটি মাহাদি আমিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সেটি নাকচ করে দিয়েছেন। জামায়াত আমেরিকা আতাত দেশের জন্য অশনি সংকেত, মির্জা ফখরুল। আর মোটামুটি নাহিদ ইসলাম বলেছেন কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি, ভোট কেনার কৌশল। আমাদের আলোচনার বিষয়টি থাকবে যে এই যে আমেরিকান এমবেসিতে একদল নারী সাংবাদিকের সঙ্গে আলোচনা হলো, সেটি রেকর্ড হলো, সেটি বাইরে প্রকাশ হলো, সেটি ওয়াশিংটন পোস্ট খবর করে ফেললো, এই একটি বিষয়ে আমেরিকা সেটি ভাবছে। আবার একইভাবে হর্ষবর্ধন শ্রিংলা এরকম বলে ফেললেন। বাংলাদেশের নির্বাচনে আসলে কি নির্বাচন তাদেরকে প্রভাবিত করছে এইসব কথা বলার জন্য? অর্থাৎ বাংলাদেশের মানুষ এক ধরনের নির্বাচন করছে যেখানে তাদের কথা খুব একটা মূল্যায়ন হচ্ছে না, এইটি, নাকি তারা চাচ্ছে কোনো না কোনোভাবে যে কোনো মূল্যে এই নির্বাচনকে প্রভাবিত করতে? এই প্রশ্নটি থাকবে বিরতি থেকে ফিরে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। আমি যে কথাটি বলছিলাম, অ্যাডভোকেট হুমায়রা নূর আপনিও বলতে পারেন, আপনার কাছ থেকে আসি। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের যে নির্বাচন, এই নির্বাচনটি আমরা নির্বাচনী প্রচারণা চলছে, অনেক শঙ্কা আশঙ্কার মধ্যে আছে। নির্বাচন হবে কি না এই শঙ্কাই ছিল অনেক, হয়তো গেল 2-4 দিনের মধ্যে কিছুটা ফিকে হতে দেখছি আমরা সারা দেশের তৎপরতায়।
কিন্তু আমরা যেটি দেখলাম যে একদম যদি বলি নেকেডলি নগ্নভাবে ভারত এক ধরনের আলোচনা প্রচারণা চালাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। আমি বলবো না যে বাংলাদেশের নির্বাচনকে মনে হচ্ছে যে তারা আগে থেকেই বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চিন্তাভাবনা করছে। আরেকটি বিষয় দেখলাম যে একটি দলকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্র সেই দলের সঙ্গে আলোচনা করতে চাচ্ছে, এই ধরনের একটি খবর, কিন্তু খবরটি এত ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে গেল, আসলে সেই জায়গা থেকে কি পরিস্থিতি হচ্ছে, আমাদের নির্বাচন কি তারা প্রভাব রাখছে না আমাদের নির্বাচনই তাদেরকে প্রভাবিত করছে? ধরেন বাংলাদেশের রাজনীতিটার এমন যে বাংলাদেশের রাজনৈতিক যেই কর্তৃত্ব বা সরকার যারা গঠন করবে তাদের উপরে বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কিছু না কিছু তো ইন্টারেস্ট আছে যে কারা কতটুকু ফ্যাসিলিটেটেড হবে। সেইটার বেসিসে অনেক সময় আমরা এটা যতটুকু জানতে পেরেছি, দেখতে পেরেছি যে কিছু কিছু রাষ্ট্র আমাদের ব্যাপারে অতি আগ্রহ দেখায়। ওইটাও একটাই, তাদের যেইটুকু ইন্টারেস্ট আছে, যেইটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট বলেন এবং জিওপলিটিক্সে যে জিনিসটা হচ্ছে সীমান্ত বা সার্বভৌমত্বের ইন্টারেস্ট, সেই জিনিসটাও একটা বড় জিনিস। এই মুহূর্তে আমার কাছে যে জিনিসটা খুবই নোংরা মনে হচ্ছে, যেটা গত 1.5 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে একটা এক্সট্রাডিশন ট্রিটি থাকার পরেও বাংলাদেশের একজন খুনিকে ভারত আশ্রয় দিচ্ছে, এবং শুধু আশ্রয় দিচ্ছে না, তাদের দেশের একজন মন্ত্রী একদম স্পষ্টভাবে বলছে যে শেখ হাসিনা তাদের বন্ধু দেখে শেখ হাসিনার পক্ষেই তারা দাঁড়াবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা হয়েছে, হ্যাঁ, এবং শেখ হাসিনা ওখানে বসে বসে সারা বিশ্বের নানান জায়গায় নানান ধরনের উস্কানিমূলক কাজ করছে। তারা এই যে তাদের পররাষ্ট্রনীতিতে এই ধরনের নোংরা আচরণকে আমি তীব্রভাবে ঘৃণা জানাচ্ছি। শুধু তাই না, আজকে ওনাদের একজন রাজ্যসভার একজন সদস্য, এবং বাংলাদেশে উনি পূর্বে আমিদামি ইলেকশনের সময় উনি ভারতের রাষ্ট্রদূত ছিলেন, যেটা 18 ইলেকশনের সময় কিন্তু ওই হর্ষবর্ধন সাহেব কিন্তু বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ওই সময়গুলোতে যে 3টা নির্বাচন বাংলাদেশে পূর্বে যেই পাতানো নির্বাচন হয়েছিল, সেখানে যে ভারতের সরাসরি একটা ইনফ্লুয়েন্স ছিল, মদত ছিল যে আওয়ামী লীগ সরকারকে এইখানে ক্ষমতা কাঠামোতে রেখে দেয়া এবং ট্রানজিশন অফ পাওয়ার যাতে না হয় সেটা এনশিওর করা, সেটা তো আমরা সবাই জানি। উনি আজকে বলেছে যে যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে জামাত জোট ক্ষমতায় আসবে। তোমাকে কে বললো এই কথাটা? ধরেন আমার তো ওনাদের এই শব্দচয়নটাই খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে খুবই প্রবলেমেটিক মনে হয়। কারণ বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তারা যেই নোংরা খেলা খেলছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। এই অভ্যুত্থান হয়েছে শুধুমাত্র বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করার জন্য। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ভারত বানিয়েছে। শেখ হাসিনাকে আজকে এভাবে চলে যেতে হতো না যদি শেখ হাসিনা ভারতের গোলাম না হতো। এবং পরবর্তী সকল সরকার, যারাই সরকার গঠন করবে, তাদের জন্য এটা স্পষ্ট বার্তা, এবং এটা আমরা ঘৃণা ভরে দেখছি। এবং আরেকটা অন্যান্য রাষ্ট্র যাদের কথা বলছেন, আমি জাস্ট একটা লাইনে বলি, ধরেন আমরা এই পর্যন্ত আমার সুযোগ হয়েছে বিভিন্ন অ্যাম্বাসিতে যাওয়ার, এবং আমি যেহেতু আমাদের দলের পর্যবেক্ষক উপকমিটির আমি প্রধান, বিভিন্ন অবজারভার টিম, বিদেশি অবজারভার টিমের সাথে আমাদের মিটিং হচ্ছে। ওনাদের মোটা দাগে বক্তব্য একটাই, কোন জোট যাবে ক্ষমতায়, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, এবং আলটিমেটলি নির্বাচনের পরে ভিন্ন মতের অবস্থান কেমন হবে, যেটা শেখ হাসিনা দমনের রাজনীতি ছিল ভিন্ন মতের, সেটা আবার কন্টিনিউ হবে। আমি একদম সরাসরি আপনার কাছে এটাই জানতে চাই, এই যে ভারতের এই ঠিক নির্বাচন যত আমাদের ভোটের সময় যত দিন যত এগোচ্ছে, ভারত বিভিন্ন ধরনের তৎপরতা দেখাচ্ছে, তাদের গণমাধ্যম তারা এক ধরনের মঞ্চ তৈরি করছে, এক ধরনের আলোচনা নিয়ে আসছে, সেখানে হাসান মাহমুদ, যার নামে অন্তত 20 থেকে 25টা মামলা আছে গণহত্যার আসামি, এবং একজন পতিত সরকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি মৃত্যুদণ্ডের আসামি। এই সব কিছু মিলিয়ে তারা এক ধরনের মানে খোলামেলা কাজ করছে। এটা কি তাদের ডিপ্লোমেসির কোন জায়গাটায় তারা এটা কেন করছে? তারা এটার মূল বিষয়টা হচ্ছে যে ভারতের যে বাংলাদেশ পলিসি,
অর্থাৎ বাংলাদেশকে ভারত কিভাবে ডিল করে, এটা হচ্ছে ভারতের বাংলাদেশ অঙ্গরাষ্ট্র policy। হিসেবে। Right. তো দীর্ঘদিন থেকে যে বাংলাদেশের সাথে তার যে ডিপ্লোমেসি, যে ফরেন রিলেশন, এটা নিয়ে তার যে স্ট্র্যাটেজি ছিল, তার যে পলিসি ছিল, এই পলিসিটাকে যারা জুলাই বিপ্লবের মাধ্যমে এই ভারতীয় এস্টাবলিশমেন্টটাকে এদেশের মানে ছাত্র জনতা এটাকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে আর কি। কিছু সফট পাওয়ার এখনো অ্যাক্টিভ আছে, কিন্তু মোটা দাগে ভারতীয় এই এস্টাবলিশমেন্টটা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে যাওয়ার ফলে ভারত এখন তার বাংলাদেশ পলিসি কি হবে, এইটা দীর্ঘ দেড় বছরে ভারত এটা ফিক্সড করতে পারেনি যে বাংলাদেশকে কিভাবে তারা ডিল করবে। কারণ তারা জানে না যে এখানে কি সরকার আসবে, এবং যে দলগুলো এখন কম্পিট করতেছে নির্বাচনে, প্রত্যেকটা দল জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, এবং প্রত্যেকটা দল হচ্ছে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের বিরোধী। সো ভারত এখানে দলগুলো না যেতে চাইলেও সাধারণ মানুষের চিন্তা চেতনাও ইন্ডিয়ান এটা তো এস্টাবলিশমেন্ট আছে। মানে পৃথিবীতে খুব কম বিপ্লব হয়েছে, আপনি পৃথিবীতে যে বিপ্লবগুলো হয়েছে আপনি এগুলো হিস্ট্রি দেখলে দেখবেন যে বাংলাদেশটা এক্সেপশনাল আমরা বলি এই কারণে যে ফরেন ইন্টারভেনশনের উপরে বিরুদ্ধে খুব কম এরকম বিপ্লব হয়েছে। আপনি দেখিয়ে এত বড় বিপ্লব এই জুলাইয়ের মধ্যে যেটা হয়েছে, এবং এটার মধ্যে দিয়ে ভারত এখন যেটা বলছিলাম আমি, যে তার নেইবারিং পলিসি, বাংলাদেশ পলিসি সে ঠিক করতে পারছে না। এখন সে একটা মানে উদ্ভ্রান্ত একটা অবস্থায় সে আছে, কি হবে, কোন দলের উপর ভর করবে। কিন্তু আলটিমেটলি সে চাচ্ছে এই দলের উপর ভর করতে, কোনো সময় এই দলের উপর ভর করতে। আপনি দেখবেন যে জামাতের সাথেও তারা গোপনে একটা বৈঠক করেছে, তার মানে জামাতের সাথেও তারা সম্পর্ক তৈরি করতে চাচ্ছে, যেটা ট্রেডিশনালি আমরা দেখি যে একটা দাকুরাল সম্পর্ক জামাতের সাথে। বিএনপিকে কোনো সময় তারা হাত করতে চাচ্ছে, মানে তারা এখন কি করবে এটা নিয়ে তাদের এখন ভারত দলের সাথেই কেন সম্পর্ক রাখতে চায়, মানুষের সাথে কেন সম্পর্ক রাখতে এটাই তো চায় বলি। কখনোই ভারত চিন্তা করে নেই, কখনোই ভারত বাংলাদেশের গণমানুষের সাথে তার সম্পর্ক কিভাবে তৈরি হবে এটা চিন্তা করেনি। কারণ ভারত এখানে সবসময় হেজিমনিক পলিসিতে বিশ্বাসী। হেজিমনিক পলিসি হয় আপনাকে মানে একেবারে অথরিটেটিভ আপনার উপর আচরণ করবে, অথবা আপনাকে কিনে নিয়ে আপনার মতো করে আপনার পক্ষে তাদেরকে দিয়ে কাজ করাবে, মানে গোলাম হিসেবে গোলাম হিসেবে ব্যবহার করবে। এর বাইরে বাংলাদেশ নিয়ে ভারতের কোনো চিন্তা এখনো নাই। এই জায়গাটাকে ডিস্ট্রয় করে দিয়েছে জুলাই বিপ্লব, যার ফলে ভারত তারা এখনো চিন্তা করতেছে যে আমি আগে যে পলিসি আমার ছিল ওই পলিসিতে আমি এখনো চলবো, এবং এখনো এটা সম্ভবপর হয়তো হবে, এই আশায় এখনো ভারত আছে। কিন্তু আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি এটা বলতে পারি যে ভারতের এই পলিসি বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না। বিএনপিও ভারতকে এইভাবে কোনোদিন অন করবে না, জামাতও কোনোদিন করবে না ভারতকে এইভাবে। অর্থাৎ বাংলাদেশের মানুষই তো এই জায়গার বিরুদ্ধে। আপনাদের দুজনকেই আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভারতবর্ষ, মহান ভারতবর্ষ তারা বলেন, কিন্তু ভারতের যারা এখন অধিপতি আছেন তারা, আপনারা একটু তামিলনাড়ুর দিকে তাকিয়ে দেখবেন, আপনারা একটু বাংলাদেশের দিকে তাকিয়ে দেখবেন যে এখানে সনাতন ধর্মের মানুষ ছিলেন, কিন্তু হঠাৎ করে এখানে 15-20 কোটির মতো মানুষ মুসলমান হয়ে গিয়েছে, যাদের আসলে আগের প্রজন্ম সনাতন ধর্মের নিম্নবর্ণের হিন্দু ছিল। অর্থাৎ হিন্দুত্ববাদীর কী সমস্যা, আপনারা এই জায়গাটিকে ভেবে নিয়ে একটু ভাববেন। এখনও আপনারা তেমনই করছেন। একইভাবে তামিলনাড়ু যে রাজ্যটি, সেই রাজ্যটিকে আপনারা কিভাবে ট্যাকেল করেছেন, ইন্দিরা গান্ধীর আমলে সেখানে কি হয়েছে, এবং এখন তো খালিস্তান যে বিপ্লব, সেই জায়গাতে শিখদের উপর কী করেছেন, সেই জায়গাগুলো ঠিক করুন। নিজেদের ঘরের মধ্যে সমস্যাটা মেটান। বড় হলেই যে তার মাথায় বুদ্ধি বেশি থাকবে এমন কোনো কথা নেই। তারপর ভারতের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা থাকলো। বাংলাদেশ তার নিজের মতো করে নির্বাচন করবে এবং সাস্টেইনেবল ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। এটি ভারতের ভালো লাগার কথা না, এটা স্বাভাবিক। আমরা সেটা মেনে নিয়েই এই কাজটি করব। শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 01।